স্বাগতম প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। কিন্তু এই করছে ভাই, আচ্ছা 4 দেশের জোটে যাচ্ছেন আপনি, ভারতকে কাঁপাইবেন। ভারতকে এখন এই 4 দেশ না, আমেরিকা ঘাটাবে না ভারতকে। ভারত এখন পঞ্চম হলো অর্থনৈতিক রাষ্ট্র, আর শক্তির দিক দিয়ে তৃতীয়। আমেরিকা, চীন এই হালনাগাদ জড়ি, তারপরে হলো ভারত। ভারতকে এখন চীন ঘাটাবে না, ভারতকে এখন আমেরিকা ঘাটাবে না। ভারতের বন্ধু রাষ্ট্র কি? ইসরায়েল। এক তো পেঁয়াজ দেখছেন কত, তুমি শালা ব্যাংই থাকো, তুমি হাতি হতে যাবে না। তোমার চলতে হবে কেমনে? সবাই আমার বন্ধু বাবা, একজন যদি আমাকে অন্যায় করে অবশ্যই বাকি সব রাষ্ট্র বলবে ছোট, ওকে মারিস না, সবাইকে পাইবেন। যখন আপনার কিন্তু আমি জোটে যাইবেন ভারত ইসরায়েল ওদের চুক্তি আছে আন্ডারগ্রাউন্ড, তো তাই না? এদের আবার ইসরায়েলের আব্বা আবার আমেরিকা। সারা বিশ্বটা যে আমেরিকা শাসন করতেছে বলতেছে আপনাদেরকে, সবাই বলে কেন? চেষ্টা কোনখানে দেখেন, ইসরায়েলের আব্বা কে? আমেরিকা। ইসরায়েলের সবচেয়ে আমেরিকার পরে বন্ধু রাষ্ট্র কে? ভারত। আপনি ভারতকে এই 4 রাষ্ট্র মিলা ভারতের কি করবেন ভাই? আপনি বাংলাদেশটা নিতে লাগবে 4 ঘন্টা ভারতের। যদি বেশি বিরক্ত করেন ওই ব্যাঙের মতো ফেটে দেবেন, আর বেশি বিরক্ত করলে 4 ঘন্টা পরে বাংলাদেশ থাকবে না। পৃথিবীর কোন রাষ্ট্র আছে বলেন তো এই বাংলাদেশকে মাত্র 4 ঘন্টায় ওকে, এটা ভারতের অংশ। 7 সিস্টেম ছিল, এটা 8 সিস্টেম ঘোষণা দেওয়ার পরে বলেন তো পৃথিবীর কোন রাষ্ট্র ভারতের বিরুদ্ধে যুদ্ধ করিয়া এটাকে উদ্ধার করে দেবে? পাকিস্তান আসবে না, অনেক বড় প্যাচ আছে। পাকিস্তানের আব্বা আমেরিকা, ভারতের আব্বা আমেরিকা, আর শক্তির দিক দিয়া তৃতীয় অবস্থানে আছে ভারত। কখনোই আমেরিকা এখানে টোকা দিত না, ভারতের টোকা দিত। এখন তো বাংলাদেশকে আমেরিকা এই ভারতকে অনুমতি দিয়েছে, এখন বাংলাদেশকে ভারত আমেরিকা দেখতেছে না চোখে, ওই চশমা কালো চশমা পড়ছে, ওরা চেয়ে রয়েছে ভারতের দিকে, ভারতের চোখে দেখতেছে বাংলাদেশকে এখন। আচ্ছা, এই পলিটিক্স বুঝার মতো কোনো নেতা বাংলাদেশে আছে? আচ্ছা, বাংলাদেশের বন্ধুরা বলতেছে যে আমরা এই জোটে যাওয়ার পরে তাহলে পারমাণবিক বোমা আমাদের হয়ে গেল। এদের কথা আলোচনা করার কোন দরকার আছে ভাই? বলেন, খারাপ অলরেডি হয়ে যায়, কি বলবো আর। আচ্ছা, পাকিস্তানের 1 হাত কেটে ফেলছে 71 সালে, কে কাটছে? ভারত। তাহলে 71 থেকে 2026 54 বছর এই ক্ষত বই নিয়ে চলতেছে তারা। বাংলাদেশটা কেটে দিচ্ছে না, বাংলাদেশ 1000 বছর আন্দোলন করে স্বাধীন তো না। ভারতের 1 গাছ হিন্দি, যেহেতু ভারত হিন্দি ভাষা বলি, ভারতের 1 গাছ পাল ফালাইতে পারছে পাকিস্তানকে গনাই ধরে ভারত। ভিখারি রাষ্ট্র, সালাম, জঙ্গল, জঙ্গি,
সারা বিশ্বে ভিক্ষা করে তারা, 4 কোটি পাকিস্তানি। শুধু যে মাটিতেই ভিক্ষা করে তা না, শালা কাঙ্গালরা ওই শুনছি বিমানে ভিক্ষা করে, তারা সৌদি যা ভিক্ষা করে, সবখানে ভিক্ষা করে। আমি বলতেছি কি, পাকিস্তানের মারা দিছে 71 সালে শালা। ওরাই তো বলতে পারতেছে না যে 15 মার্চিস ভাড়া দেয়, এই কথা বলার সাহস তো ভারতের সাথে তার নাই। ডাইরেক্ট যুদ্ধ করে বাংলাদেশ, ডাইরেক্ট, এখন আরো ডাইরেক্ট বলি, ভারত 71 সালে ডাইরেক্ট যুদ্ধ করে বাংলাদেশ করে দিছে, পাকিস্তানের ওরা মাইরে দিচ্ছে, অর্ধেক ভেঙে দিচ্ছে। কি করতে পারছে? আমাদের তো 24টা রাজ্য, কাশ্মীর মাসমির কতই কি, ওনারা বলতেই আছে। হ্যাঁ, এটা বলারই কথা ভাই। আমাকে যে আপনি আমার 1 হাত কাইটা দিতেছেন, আপনি মাসুদ ভাই, যে আপনার একটা চ্যানেল আছে, আমজনতা বিশাল, সারা বিশ্বের সমর্থন আছে, আমাকে কেউ চিনে না, আমার পক্ষে নাই, তাহলে আপনি আমার 1 হাত কাইটে দিচ্ছেন, তাই বলে কি আমি ঘুম পারবো? আমি প্রতিশোধ নিব না? 54 বছর ধরে কি প্রতিশোধ দিয়েছে ওরা? মনের জ্বালা মনেই আছে। বাংলাদেশের বাচোদারা পাকিস্তানের সাহায্য নিবে, আরে সারা বেটা ওয়ার তো মেয়েরা 71-এ সে জ্বালাই কি সে জ্বলতেছে, এখন সে চাইতেছে চোখ দিয়া একটু গ্যাঞ্জাম গুঞ্জাম লাগাইলেও একটু মজা পাইব, কিন্তু আইতে পারবো না এখানে। কত কিলোমিটার? 2000-এর বেশি পাকিস্তান আইতে পারবে। খবর তো বাংলাদেশে জানে না যে পারমাণবিক বোমা আছে পাকিস্তানের, তো এটা উড়াইতে পারবে না। এটা রক্ষণাবেক্ষণ করতে, মারতে, উড়াইতে অনেক টাকা পয়সা লাগে, ওই শালাগুলো এটি কিছুই নাই। যাক, তাহলে এখন ক্লিয়ার কাট বুঝতে পারছেন যে এই জোটে যাওয়া মানে কি? বাংলাদেশে ভাই এখন রাষ্ট্রনায়ক আছে, বলেন। আমি আরো বলি, শোনেন, চীন, জিনপিং, আমার অনেক বন্ধু আছে চীনে, কমিউনিস্ট, তো আলাপ আলোচনা হয়। তো যারা ওরা ইংলিশ জানে, তারা কিন্তু চীনের সাধারণ মানুষ কিন্তু অন্য কোনো ভাষা জানে না, এই জন্য আমাদের কমরেডদের সাথে আলোচনা হয়। 400 জন সঙ্গী নিয়া চীনের প্রেসিডেন্ট ভারত দেখছে, সেখানে ভারত সুযোগ করে দিছিল তারেক রহমানকে যে আসো তুমি এখানে, তাহলে কি হতো? আচ্ছা, আমরা করতেছি ভারতের সাইজ করবো, এই জন্য আমরা ভারত গেলাম না। ভারত ভারত সালাম আকাশ, এই বাংলাদেশের জন্ম তোরে জন্ম দিতে পারছে, তোরে খাইতে সময় লাগবে 1 মিনিট। আমি বোকাচোদার দলে নাই, জ্ঞান বিজ্ঞান লেখাপড়া শিক্ষা দীক্ষায় টেবিলে আসো, চাপাতি নিয়ে কোপ দিবা, ওটার নিতে নাই, যাও। ওটা হলো ভিন্ন জগৎ। তোমার আমাদের সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারছে অথবা কতটা অদূরদর্শিতার পরিচয় দিচ্ছে সে বিষয়ে মানুষের মধ্যে মোটামুটি একটি ধারণা জন্মেছে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার সম্ভবত খুব শীঘ্রই কূটনৈতিক জায়গা থেকে একটা অগ্নি পরীক্ষার দিকে যেতে যাচ্ছে। বলছি মক্কা চুক্তির কথা, মক্কা ট্রিটি, যা এখন টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে এবং যেটির সঙ্গে বাংলাদেশের নাম এর মধ্যে জড়িয়ে পড়েছে। গত 7 আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি মূলত একটি প্রতিরক্ষা জোট, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এই জোটে অন্তর্ভুক্ত হবে কিনা, হলে বাংলাদেশের লাভ কি, বাংলাদেশের স্বার্থ কি? সিদ্ধান্ত নিয়ে থাকে যে এই জোটে বাংলাদেশ জয়েন করবে,
তাহলে কাদের দ্বারা প্রভাবিত হয়ে বিএনপি সিদ্ধান্ত নিতে যাচ্ছে? কেন অহেতুক বাংলাদেশ ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে নিজেকে যুদ্ধে জড়িয়ে ফেলার একটি সম্ভাবনা তৈরি করছে? এই যে মক্কা চুক্তি, অনেকেই জানেন, তারপরে একটু বলি আলোচনার স্বার্থে যে এতে আসলে কি রয়েছে। এই চুক্তিতে যারা থাকছেন বা জোটভুক্ত হচ্ছে, জোটভুক্ত কোন একটি দেশ যদি কোনোভাবে অন্য দেশ দ্বারা সামরিক হামলার শিকার হয়, তাহলে জোটভুক্ত অন্যান্য দেশও হামলার শিকার হয়েছে এটি ধরে নেওয়া হবে এবং সেই জায়গা থেকে তাদেরকে অবশ্যই সেই মিত্র যে রাষ্ট্র তার পক্ষ হয়ে যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। এখন কোন এক দেশ যদি যুদ্ধাক্রান্ত হয় বা সামরিক হামলার শিকার হয়, তাহলে নির্দিষ্ট সংখ্যক সেনা, যুদ্ধ বিমান বা অস্ত্র মোতায়েনের বাধ্যবাধকতা কিংবা আক্রান্ত হলে কি ধরনের সামরিক প্রতিক্রিয়া দেখাবে অন্যান্য রাষ্ট্র, সে সম্পর্কে এখনো পর্যন্ত এই চুক্তিতে কিছু বলা হয়নি। এই হচ্ছে মুদ্রা কথা। এখন সৌদি আরবের কি আছে? তেল বিক্রির অঢেল অর্থ আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, তুরস্কের সামরিক কৌশল আছে, যুদ্ধাস্ত্র আছে। বাংলাদেশের কি আছে? বাংলাদেশ কি উদ্দেশ্যে, কেন এই জোটে যাবে? যেহেতু প্রাথমিকভাবে জানা গেছে যে বাংলাদেশ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী। বহুল বিতর্কিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির বলেছেন যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করছি। মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক আবেগের, মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের অন্তরে। আচ্ছা, এই যে মক্কা ট্রিটি, এর সঙ্গে পবিত্র যে স্থান, মুসলিম ধর্মাবলম্বী মানুষের যে তীর্থস্থান মক্কা বা কাবা শরীফ, তার সাথে এর সম্পর্ক কি? মানে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তার যে কূটনৈতিক জ্ঞান, এই কথার মধ্য দিয়ে বেরিয়ে আসে না? আর এটির নাম তো হয়েছে মক্কা চুক্তি। মক্কা নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তুরস্কের রিসেপ এরদোগান কিংবা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তারা ওখানে গিয়ে সৌদি আরবের সাথে একসাথে চুক্তিটি করেছে, এই জন্য নাম হয়েছে মক্কা চুক্তি। আর বলা হচ্ছে যে মক্কা আমাদের হৃদয়ের সাথে জড়িত। বুঝুন তার কূটনৈতিক দক্ষতা বা কূটনৈতিক জ্ঞান, সীমাবদ্ধতা কতখানি। যা হোক, এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কেন আগ্রহী হচ্ছে? যারা এই চুক্তির পক্ষে, মানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে, তাদের যুক্তি হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা খুব একটা নেই, নিরাপত্তা ব্যবস্থা। সেদিক থেকে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, যেগুলো বলছিলাম, তুরস্ক, পাকিস্তানের সামরিক শক্তি এবং কৌশল রয়েছে। যেহেতু এই তিন রাষ্ট্রের এইগুলো রয়েছে, সেদিক থেকে এই তিন দেশের সাথে জোটভুক্ত হলে বাংলাদেশ উপকৃত হবে। কোন দিক থেকে উপকৃত হবে? সামরিক দিক থেকে কি ফ্রি তারা যুদ্ধাস্ত্র বাংলাদেশকে দিবে? সৌদি আরব তেল বিক্রি টাকা দিবে? কোনো ব্যাখ্যা নেই, শুধু এগুলো বলছে। এখন ঝুঁকি কোথায় যদি বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করে বা জোটভুক্ত হয়? প্রথম কথা হচ্ছে, গত 55 বছর ধরে বাংলাদেশ জোট নিরপেক্ষ চরিত্র বজায় রেখে আসছে, অর্থাৎ কোন বিশেষ জোটের অন্তর্ভুক্ত বাংলাদেশ কখনো হয়নি, হবে না। এটি আমাদের পররাষ্ট্র নীতি। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এবং বর্তমান বিএনপি সরকারের নীতিও তো বাংলাদেশ ফার্স্ট। তো বাংলাদেশ ফার্স্ট, আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বার্থ কোথায়? এবং যদি এখানে জোটভুক্ত হয়, সেক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের যে জোট নিরপেক্ষ আন্দোলন নীতি, সেটির ব্যত্যয় ঘটবে এবং কোন নির্দিষ্ট সামরিক জোটে যোগ দিলে বাংলাদেশ স্পষ্টভাবে একটি ভূ রাজনৈতিক পক্ষে অবস্থান নিয়েছে বলে
স্পষ্ট হয়ে যাবে বিশ্ব পরাশক্তিগুলোর কাছে। তখন অন্যান্য বিশ্ব শক্তির সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হবে, খুব স্বাভাবিক। ভারত তো স্পেশালি রয়েছে, ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। বিস্তার ব্যাখ্যা রয়েছে, বলতে গেলে অনেক সময়। মোটা দাগে যেগুলো বলছি, ধরুন ভারতের কথায় বাংলাদেশ যদি এই জোটে যায় তাহলে কি হবে? পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধাবস্থা মাঝে মাঝে তৈরি হয়, সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়, বাংলাদেশের তখন কি করতে হবে? পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে লড়তে হবে। এ তো খুব সহজ কথা। যদি সেই ঝুঁকির মধ্যে বাংলাদেশ যেতে চায় তাহলে কাদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিচ্ছে? পাকিস্তান ভারতের কখনো যদি যুদ্ধ শুরু হয়ে যায়, সরাসরি বাংলাদেশকে পাকিস্তানের পক্ষ অবলম্বন করতে হবে। এবং পাকিস্তানপন্থী বাংলাদেশে কিছু কথিত বুদ্ধিজীবী আছে, তাদের মধ্যে এক অধ্যাপক তো 5 আগস্ট 2024 পর থেকে বলেই আসছে যে বাংলাদেশে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে এসে ভারতের দিকে তাক করে রাখতে হবে। বুঝুন অবস্থা, কি সরল সমীকরণ। ভারতকে শায়েস্তা করতে হলে নাকি এই করতে হবে, এত সহজ। আর বাংলাদেশ যদি ভারত দ্বারা আক্রান্ত হয়, কে সেভ করবে? পাকিস্তান সেই 1200 মাইল দূর থেকে এসে বাংলাদেশকে সেভ করবে? বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে? ভারতের বর্তমান সরকার, মোদী সরকার, এই মক্কা ট্রিটিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে তাদের প্রতিক্রিয়া কি হবে সরাসরি কোনো উত্তর দেয়নি। ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে প্রশ্ন করা হয়েছিল, তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। তারা তো আমাদের মতো নয়, হুটহাট করে কোনো মন্তব্য করে বসবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তার কাছেও সাংবাদিকরা প্রশ্ন করেছেন এই বিষয়ে। তিনিও এড়িয়ে গেছেন এবং বলেছেন যে তারা অবজার্ভ করছে। এবং বাংলাদেশের সাথে আর কি ধরনের জটিলতা, বাংলাদেশ এই চুক্তিতে আবদ্ধ হলে আর কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে? বাংলাদেশের সবচেয়ে বড় যে বাজার আন্তর্জাতিক বিশ্বে, সেটা তো পোশাকের বাজার, তৈরি পোশাকের। সেই তৈরি পোশাকের ক্রেতা কারা? যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, 80% 90% ক্রেতা। সেই বাজার বাংলাদেশ হারাতে পারে। এর বাইরে বাংলাদেশের যে রপ্তানিমুখী অর্থনীতি এবং রেমিটেন্স প্রবাহ, সেগুলোতে প্রভাব পড়তে পারে, বিরূপ প্রভাব। এবং শুরুতে যে প্রশ্নটি রাখছিলাম যে কাদের দ্বারা প্রভাবিত হয়ে বিএনপি সরকার এই সিদ্ধান্তের দিকে এগিয়ে চলেছে, এক অধ্যাপকের কথা বললাম। এবং এটি তো আমরা জানি, এটি সবার কাছে স্পষ্ট, জামাত, এনসিপি সহ তাদের যেই সহযোগী মিত্র আছে তারা তুরস্ক দ্বারা প্রভাবিত, তারা পাকিস্তান দ্বারা প্রভাবিত। তুরস্কের সঙ্গে এই মুহূর্তে ভারতের চরম বৈরিতা, পাকিস্তান তো রয়েছেই। এবং এ কথাও তো অনেকে বলেন যে মুসলিম ব্রাদারহুডের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামাত পথ চলে। এবং এনসিপির যে গঠনতন্ত্র, সেটি তুরস্কের বেশ কয়েকটি দলের গঠনতন্ত্রের আদলে গঠিত হয়েছে। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে যে কূটনৈতিক অপরিপক্কতার পরিচয় আমরা গত কয়েকদিন ধরে দেখলাম আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়া না যাওয়ার ক্ষেত্রে, এর পর এসে এখন মক্কা চুক্তিতে যা করতে যাচ্ছে সেটি শুধু বিএনপির রাজনৈতিক কৌশলের দিক থেকে ভুল নয়, নিঃসন্দেহে পুরো রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে বাংলাদেশ কতটা ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে তা আমরা নিঃসন্দেহে অনুধাবন করতে পারছি। সবচেয়ে বড় কথা, আমার লাভটি কি?
আর ঝুঁকির কথা তো বললামই কোথায় আছে এই বিষয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।